আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা দেখছিলাম যে ফার্মাটের নীতি থেকে কিভাবে আলোর প্রতিফলনের সূত্র প্রতিপাদন করা যায়। এই ক্লাসে আমরা ফার্মাটের নীতি থেকে আলোর প্রতিসরণের সূত্র প্রতিপাদন করব। এখন প্রতিসরণ মানে কি? দুইটা মাধ্যম থাকবে, একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে আলো ঢুকবে। তার জন্য আমরা চিত্র আঁকায় নেই। এটা আমাদের প্রথম মাধ্যম, বা এটাকে আমরা বলতেছি এ মাধ্যম, আর এইটা আমাদের বি মাধ্যম। তাহলে আলো এ থেকে কোথায় আসবে? বি তে আসবে। এ হচ্ছে একটা স্থির বিন্দু, এ থেকে আলো এই যে এখানে আসলো, এটা আমাদের ও বিন্দু। ও বিন্দুতে আমরা একটা অবিলম্ব এঁকে নিচ্ছি, ও বিন্দুতে একটা অবিলম্ব। এটাকে আমরা নাম দিতে পারি এন ও এন প্রাইম, ঠিক আছে? এটা একটা অবিলম্ব। এখন এটাকে আমরা ধরে নিচ্ছি যে হালকা মাধ্যম, এটা ঘন মাধ্যম। তাহলে হালকা থেকে আলো যখন ঘনতে যায় তখন কি হয়? অবিলম্বের কাছাকাছি চলে আসে। তাহলে আলো কি করবে? যেদিকে যাওয়ার কথা সেদিকে না গিয়ে সে এই যে এই দিক বরাবর বেঁকে গেল। এই পয়েন্টটা আমাদের, আর একটু চাইলে আমরা লম্বা করতে পারি। এই পয়েন্টটা আমাদের বি পয়েন্ট। এটা আমাদের বি পয়েন্ট, আর আলো যেখান থেকে আসছিল সেটা আমাদের এ পয়েন্ট, ঠিক আছে? আর এটা কি? বিভেদ তল। এটা আমাদের বিভেদ তল। ওকে, এখন আমরা একটু আসেন আর কি কি আছে চিত্রের মধ্যে। এই চিত্র আঁকাইলাম, তাই না? এখন বলছে এ এবং বি দুটি স্বচ্ছ সমসত্ব মাধ্যম। স্বচ্ছ এবং সমসত্ব মানে কি? সমসত্ব মানে কি? সব জায়গায় ডেনসিটি সমান। স্বচ্ছ মানে ট্রান্সপারেন্ট, মানে আলো যে যাচ্ছে সেটা দেখা যাচ্ছে এমন। যাদের বিভেদ তল ডি ও সি। বিভেদ তলের একটা নাম আমরা দিতে পারি ডি ও সি। তার আগে দেখেন এ এবং বি মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক μ1 এবং কত? μ2। অর্থাৎ এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক μ1, বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক μ2। যেখানে μ1টা বড়, μ2টা কি? হ্যাঁ, ইয়ে তো উল্টা হয়ে গেছে। টুটা বড়, একটা ছোট। ওকে, টুটা বড়, একটা ছোট। যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক বড় সেই মাধ্যমটা ঘন হয়। আমরা বলতেছি উপরের মাধ্যমটা হালকা, নিচের মাধ্যমটা কি? ঘন। এই কারণে এই যে নিচেরটা বড়। এ ও আলোক রশ্মিটি এ স্থির বিন্দু থেকে ও বিন্দু দিয়ে বি স্থির বিন্দুতে প্রতিসৃত হয়। যে ও বিন্দু দিয়ে কোথায় পৌঁছাইছে? শেষে বি বিন্দুতে পৌঁছাইছে, প্রতিসরিত হয় আর কি। এসি এবং বিডি লম্ব টানি। এ থেকে একটা লম্ব টানতে হবে। এ থেকে এই যে একটা লম্ব টানলাম, এই লম্বটার নাম এসি। বি থেকে এখানের মধ্যে আরেকটা লম্ব টানলাম, এই লম্বটার নাম ডি, বি ডি। তাহলে এটা কি একটা বিভেদ তল না? এই বিভেদ তলের নাম তাহলে কি হবে? ডিওসি অথবা সিওডি। তাহলে এই যে দেখেন, বিভেদ তলটা ডিওসি অথবা সিওডি, যে কোনটা লিখতে পারেন। তাহলে পরম প্রতিসরণাঙ্ক μ1 μ2, μ2টা বড়। এ ও আলোক রশ্মি এস স্থির বিন্দু থেকে বি বিন্দুতে প্রতিসৃত হচ্ছে। এসি এবং বিডি লম্ব টানলাম, এই যে এসি এবং বিডি লম্ব টানলাম। ধরি এসি ইকুয়ালস টু H1, এই এতটুকু হাইট H1। বি থেকে ডি এর যে হাইট সেটা H2। সিডি ইকুয়ালস টু এল ইকুয়ালস টু ধ্রুবক। সি থেকে ডি পর্যন্ত যে দূরত্ব, সি থেকে ডি পর্যন্ত যে দূরত্ব সেটা এল, এটা ধ্রুবক। এবং বলছে যে সি ও যদি এক্স হয়, সি থেকে ও পর্যন্ত, এই যে এখান থেকে এই যে এতটুকুকে আমরা ধরে নিচ্ছি এক্স। পুরাটা যদি এল হয়, এতটুকু যদি এক্স হয়, তাহলে এই অংশটা কত হবে? ক্লিয়ারলি এল মাইনাস এক্স হবে। তাহলে ওডি ইকুয়ালস টু কত হবে? এল মাইনাস এক্স। এই কথাগুলো লিখলাম। ধরি এ মাধ্যমে আলোর বেগ এই উপরের মাধ্যমে আলোর বেগ c1, নিচের মাধ্যমে আলোর বেগ c2। সুতরাং এ থেকে বি বিন্দুতে আসতে আলোর প্রয়োজনীয় সময় কত লাগবে? তো আলোর সময় ইকুয়ালস টু কি জানি আমরা? দূরত্ব বাই সময়। দূরত্ব ডিভাইডেড বাই কি? সময় এস ইকুয়ালস টু বিটি, তাই না? তাহলে টি ইকুয়ালস টু হবে এস বাই বি। দূরত্ব বাই বেগ। দূরত্ব বাই কি? বেগ। তাহলে খেয়াল করেন তো, দূরত্ব কত? এ ও প্লাস ও বি, এও প্লাস ওবি ডিভাইডেড বাই বেগ। এই মাধ্যমে একরকম, এই মাধ্যমে একরকম। তাহলে নিচে কোনটা লিখবো? হ্যাঁ, নিচে কোনটা লিখবো বলেন? তার আগে বলেন, আমি দূরত্ব নিচে কোনটা লিখবো? এই মাধ্যমে বেগ c1, এই মাধ্যমে বেগ c2। তাহলে আমি কি এখানে লিখতে পারবো c1 প্লাস c2? এটা তো লিখা যাবে না। আবার দেখেন তো, এ ও দূরত্ব যেই বেগে অতিক্রম করছে, ও বি দূরত্ব কিন্তু ডিফারেন্ট বেগে অতিক্রম করছে। ফলে দুইটাকে একসাথে এরকম যোগ করব না আমরা বরং এইভাবে যোগ করব যে এ মাধ্যমে দূরত্ব এ ও ডিভাইডেড বাই এই মাধ্যমে বেগ ছিল c1।
প্লাস বি মাধ্যমে দূরত্ব হচ্ছে ও বি এবং বি মাধ্যমে বেগ ছিল হচ্ছে কত C2, তাহলে দূরত্ব বাই বেগ এই দুটাকে যোগ করলে আমরা টোটাল টাইম পাবো। ওকে, আচ্ছা এখন এটা ইকুয়ালস টু আমরা এখানের মধ্যে কিছু মান টান বসাই। এ ও ইকুয়ালস টু কি লেখা যায়, এ ও এটা কি একটা ত্রিভুজ না, এ ও এটা একটা ত্রিভুজ, সরি এ ও সি এটা একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। ওই যে আগের প্রশ্নের মধ্যে আমরা যেরকম, এটা কি অতিভুজ না, এ ও সি এতটুকু হচ্ছে H1, এতটুকু হচ্ছে X, তাহলে এ ও এটা কি অতিভুজ, অতিভুজ ইকুয়ালস টু কি লেখা যায়, রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, পিথাগোরাসের সূত্র থেকে রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাহলে রুট ওভার H1 স্কোয়ার প্লাস X স্কোয়ার লেখা যাবে এ ও। তাহলে এ ও ইকুয়ালস টু আমরা লিখতেছি রুট ওভার H1 স্কোয়ার প্লাস X স্কোয়ার প্লাস নিচে আসেন এখানে C2। ও বিটা কি, ও বিটা সেম এরকম আরেকটা ত্রিভুজ না, সেম আরেকটা সমকোণী ত্রিভুজ ও, এটাকে বললাম ডি, এটাকে বললাম বি, তাহলে ও বি ইকুয়ালস টু কি হবে, ও থেকে বি, এই দূরত্বটাকে বললাম H2, বাই দ্য ওয়ে এটা কিন্তু লম্ব, হ্যাঁ এটা লম্ব, এটা 90 ডিগ্রি, তাহলে H2 আর ও ডি কত L মাইনাস এক্স, তাহলে এটা অতিভুজ ইকুয়াল টু কি হবে, রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাহলে যে লম্ব স্কোয়ার L মাইনাস এক্স হোল স্কোয়ার লেখা যায়, তাই না? তাহলে ও বি ইকুয়ালস টু এই যে এটা আশা করি বুঝতেছেন, এটা পিথাগোরাসের সূত্র, অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এখান থেকে আসছে, তাহলে ও বি ইকুয়ালস টু রুট ওভার H2 স্কোয়ার প্লাস L মাইনাস এক্স হোল স্কোয়ার, ঠিক আছে লেখা যায়। এখন ওকে, এখন তাহলে আমরা এতটুকু লিখলাম, হ্যাঁ এতটুকু লেখার পরে আমরা যে টি এর ভ্যালু পাইলাম, টি হচ্ছে এটা, টি হইল এটা। এখন আমরা কি করব, আমরা হচ্ছে ডিফারেন্সিয়েট করব টিকে। ডিফারেন্সিয়েট কেন করব, কারণ হচ্ছে দেখেন ডিটি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব, কারণ এখানে ভেরিয়েবল শুধুমাত্র এক্স, বাকি সব হচ্ছে কনস্ট্যান্ট। ডিটি বাই ডিএক্স আমরা বের করব, তারপরে এটা ইকুয়ালস টু 0 বসাই দিব। কেন, কারণ হচ্ছে আমরা টি মিনিমাম চাই, মিনিমাম টি এর জন্য ফার্স্ট ডেরিভেটিভের মান কত হয়, 0 হয়। ওকে, তাহলে আগে হচ্ছে ডিটি ডিএক্স বের করব, তাহলে উভয় পক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করি। ডিফারেন্সিয়েশন করার জন্য c1টা তো কনস্ট্যান্ট, তাহলে 1/c1 বাইরে চলে আসলো, রুট ওভার এক্স, এই পুরোটাকে এক্স এর মতো চিন্তা করি, তাহলে রুট ওভার এক্স এর ডিফারেন্সিয়েশন কি হয়, 1/2 রুট ওভার এক্স, তাই না? এক্স এর জায়গায় এক্স নাই, ফলে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, এক্স এর রেসপেক্টে H1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারকে আরেকবার ডিফারেন্সিয়েট করলাম, প্লাস 1/c2টা আবার কনস্ট্যান্ট, 1/c2 রুট ওভার, এই পুরোটাকে এক্স চিন্তা করব, তাহলে রুট ওভার এক্স মানে 1/2 রুট ওভার এক্স, রুট এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/2 রুট এক্স, ঠিক আছে? রুট ওভার এক্স 1/2 রুট এক্স, এক্স এর জায়গায় এক্স নাই, ফলে চেইন রুল অনুযায়ী ডিফারেন্সিয়েশনটা আবার করতে হবে। এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন হবে কার, H2 স্কোয়ার প্লাস L মাইনাস এক্স হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা ইকুয়ালস টু কি লেখা যায়, এটা ইকুয়ালস টু লেখা যায় 1/2c1 ব্র্যাকেটের ভিতরে আছে H1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এক্স এর রেসপেক্টে H1 স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হবে কত 2x, এটাকে উপরে লিখলাম 2x প্লাস 1/2c2, 2c2 সাথে আছে রুট ওভার এই যে এতটুকু, তাই না, H2 স্কোয়ার প্লাস L মাইনাস এক্স হোল স্কোয়ার, উপরে আসেন এক্স এর রেসপেক্টে H2 স্কোয়ারের ডিফারেন্সিয়েশন, এটা কনস্ট্যান্টের স্কোয়ারও কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হবে 0, L মাইনাস এক্স স্কোয়ার, এই পুরোটাকে এক্স চিন্তা করেন, তাহলে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হবে কত 2 রুট এক্স, সরি এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হবে 2x, এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন হবে 2x, এক্স এর জায়গায় আবার এক্স নাই, কি আছে, এক্স এর জায়গায় আছে L মাইনাস এক্স, তাহলে L মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন যদি আবার করি, এক্স এর রেসপেক্টে L এর ডিফারেন্সিয়েশন 0 আর মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, তাহলে -1, তাহলে ddx অফ এই যে L মাইনাস এক্স করলে -1 পাওয়া যাবে, -1 পাওয়া যাবে, সেই -1কে আমরা এই যে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? এখন দেখেন 2 2 কাটা যায়, 2 2 কাটা যায়, তাহলে ফাইনাল কি থাকে, x ডিভাইডেড বাই c1 রুট ওভার H1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এখানে কি থাকে L মাইনাস এক্স ডিভাইডেড বাই C2 H2 স্কোয়ার, সরি রুট আছে উপরে, H2 স্কোয়ার প্লাস L মাইনাস এক্স স্কোয়ার, উপরে কিন্তু রুট আছে,
ঠিক আছে, এটা হচ্ছে কি ডিটি ডিএক্স লেখা যায়, দেখা যাচ্ছে কিনা এখন, ঠিক আছে। তাহলে ডিটি ডিএক্স এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এখন আসেন আমরা উপরের অংশটা মুছে ফেলি। এখন আমরা হাইগেনের নীতি অ্যাপ্লাই করব। হাইগেনের নীতি অনুযায়ী কি লাগে, সময়টা সর্বনিম্ন লাগে, সময়টা মিনিমাম, তার মানে ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ কত হবে, 0 হবে। সময়টা মিনিমাম, তার মানে ফার্স্ট ডেরিভেটিভ হবে কত, 0। হাইগেনের নীতি অনুসারে ডিটি বাই ডিএক্স ইকুয়ালস টু কত হবে, 0। তাহলে এই অংশটা ইকুয়ালস টু কত হয়ে যাবে, 0। ডিটি বাই ডিএক্স এর জায়গায় 0 বসাই দেন, 0 ইকুয়ালস টু এটা মাইনাস এটা, তার মানে আমরা লিখতে পারি এতটুকু ইকুয়ালস টু কত, 0। তাহলে এক্স ডিভাইডেড বাই c1 রুট ওভার h1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস l মাইনাস এক্স ডিভাইডেড বাই c2 রুট ওভার h2 স্কোয়ার প্লাস l মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত, 0। এটাকে বামে রেখে এটাকে যদি ডানে নিয়ে যাই, তাহলে x ডিভাইডেড বাই c1 h1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু l মাইনাস এক্স c2 h2 স্কোয়ার l মাইনাস এক্স স্কোয়ার, এতটুকু লেখা যায়, তাই না? আচ্ছা, এখন আসেন আমরা কিছু কথাবার্তা এখন একটু বোঝার চেষ্টা করি। এখানে খেয়াল করেন তো, এই অ্যাঙ্গেলটাকে বললাম, এই যে অ্যাঙ্গেল, এটাকে বললাম আমরা থিটা আই, ইনসিডেন্ট অ্যাঙ্গেল, ঠিক আছে, আপতন কোণ। এটাকে থিটা 1ও বলতে পারি, থিটা আইও বলতে পারি, আমাদের ইচ্ছা। আর এই যে কোণটা সেটা হচ্ছে থিটা আর, প্রতিসরণ কোণ। এটা হচ্ছে আপতন কোণ থিটা আই, এটা হচ্ছে প্রতিসরণ কোণ থিটা আর। এটা যদি আপতন কোণ হয় তাহলে এটাও কত হবে, আপতন কোণ। কারণ কি, একান্তর কোণের হিসাবে দুইটা সমান্তরাল রেখা, এই কোণ যা হবে এই কোণও তাই হবে। সেম হিসাবে এটা যদি থিটা আর হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও কি হবে, থিটা আর হবে, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটাও কি হবে, থিটা আর হবে। তাহলে এখান থেকে দেখেন তো, এখান থেকে আমরা যদি সাইন থিটা আই লিখতে চাই, সাইন থিটা আই ইকুয়ালস টু কি হবে, সাইন থিটা আই ইকুয়ালস টু কি হবে, এটা এ ছিল তাই না? তাহলে সাইন থিটা আই ইকুয়ালস টু কি হবে, চিত্র হতে, এখান থেকে লিখবেন চিত্র হতে সাইন থিটা আই, থিটা আই এটার বিপরীত বাহু হচ্ছে লম্ব ডিভাইডেড বাই এতটুকু হচ্ছে অতিভুজ, তাই না? তাহলে লম্ব কত, অসি মানে কত, এক্স, লম্ব হচ্ছে কত, এক্স। তাহলে অতিভুজ, লম্ব বাই অতিভুজ, সাইন থিটা ইকুয়ালস টু কি, লম্ব বাই অতিভুজ। অতিভুজ কত, এ ও। অতিভুজের মান কত ছিল মনে আছে, অতিভুজ ইকুয়ালস টু ছিল হচ্ছে রুট ওভার h1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এবং সেমভাবে যদি আমরা সাইন থিটা আর লিখি, এটা হচ্ছে থিটা আর, এটার বিপরীত বাহু হচ্ছে এই যে এটা, এটাই তো লম্ব, থিটার বিপরীতে যেটা থাকে সেটাই লম্ব, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এল মাইনাস, অতিভুজ হচ্ছে ওবি, ওবির মান কত জানি আমরা, ওবি হচ্ছে h2 স্কোয়ার প্লাস, তাই না? এগুলো কিন্তু আমরা আগে বের করছি এই জিনিসগুলো। এখন আপনি দেখেন তো এই মানটা, এই যে এতটুকু না, এই যে এতটুকু কিনা, তাহলে দেখেন বা এটাকে এই যে এতটুকুর মান কি, সাইন থিটা আই ডিভাইডেড বাই সি আই, তার মানে সাইন থিটা আই ডিভাইডেড বাই c1 ইকুয়ালস টু এতটুকু হচ্ছে সাইন থিটা আর, সাইন থিটা আর ডিভাইডেড বাই কি হয়ে গেল, c2। এতটুকু পর্যন্ত বোঝা গেল কিনা, সাইন থিটা আই ডিভাইডেড বাই সি আই, সাইন থিটা 2 ইকুয়ালস টু কি হয়ে গেল, c2 হয়ে গেল। এখন আমরা যে কাজ করতে পারি সেটা হচ্ছে, দেখেন উভয় পক্ষে যদি আমরা, আমাদেরকে প্রতিসরণের যে সূত্র ছিল সেটা মিউ এর সাথে সম্পৃক্ত ছিল, মিউ, তাই না? তো মিউটা আমরা এখানে আনার চেষ্টা করি। মিউ ইকুয়ালস টু কী ছিল, মিউ ইকুয়ালস টু ছিল হচ্ছে শূন্যস্থানে আলোর বেগ ডিভাইডেড বাই কোনো একটা মাধ্যমে, 1 নম্বর হইলে 1 নম্বর মাধ্যমে আলোর বেগ, তাই না? তাহলে মিউ ওয়ান ইকুয়ালস টু সি ডিভাইডেড বাই সি ওয়ান, তাই না? তাহলে এখান থেকে সি ওয়ান ইকুয়ালস টু কী লেখা যায়, সি ডিভাইডেড বাই মিউ ওয়ান লেখা যায় কিনা, সি ওয়ান ইকুয়ালস টু কী লেখা যায়, সি বাই মিউ ওয়ান, সি বাই মিউ ওয়ান লেখা যায়, সি বাই মিউ ওয়ান, ঠিক আছে? সি ডিভাইডেড বাই মিউ ওয়ান, এটার উপরের মাধ্যমে প্রতিসরণ অঙ্ককে আমরা ধরছিলাম কত, মিউ ওয়ান। তাহলে দেখেন সি ওয়ান ইকুয়ালস টু কী লেখা যাবে, সাইন থিটা আই, সি ওয়ান ইকুয়ালস টু লেখা যাবে সি ডিভাইডেড বাই মিউ ওয়ান। সেমভাবে সাইন থিটা আর ইকুয়ালস টু হবে সি ডিভাইডেড বাই, এটা দ্বিতীয় মাধ্যম এই কারণে সি বাই মিউ টু।
পাশে দিয়ে লিখবেন। এটা আমরা কিভাবে পাইলাম? এটা আমরা পাইলাম হচ্ছে μ1 ইকুয়ালস টু সি ডিভাইডেড বাই c1 এবং μ2 ইকুয়ালস টু সি ডিভাইডেড বাই c2, যেহেতু, ঠিক আছে, এই সাইড নোট থেকে আমরা এই ভ্যালুগুলো কি করলাম, বসাই দিলাম, দেখা যাচ্ছে। ওকে, তাহলে এখন খেয়াল করেন তো, μ1টা কি উপরে উঠে যাবে, μ2টা কি হয়ে যাবে, উপরে উঠে যাবে, আর সিটা নিচে থাকবে, সিটা নিচে থাকবে, দুই সাইড থেকে সি সি কাটা যাবে, μ1টা উপরে চলে গেল, μ2টা উপরে চলে গেল, দুই সাইড থেকে সি সি কাটা চলে যায়, তাহলে ফাইনাল কি থাকে, μ1 ইন্টু সাইন থিটা আই ইকুয়ালস টু μ2 ইন্টু সাইন থিটা আর। ঠিক আছে, এটাই কিন্তু মোটামুটি আমাদের কাইন্ড অফ স্নেলের সূত্র ছিল, বাট এটাকে চাইলে আমরা আরেক লাইন আগাইতে পারি। এখানে যদি আমরা রেখে দিই তাও হবে, দেখি বইয়ে কি করছে, বইয়ে হচ্ছে আরেক লাইন আগাইছে, কোনো সমস্যা নেই, এখানে রেখে দিলেও হবে, বা আপনি যদি চান তাহলে আরেক লাইন আমরা আগাইতে পারি। দেখেন, সাইন থিটা আই সাইন থিটা আর, সাইন থিটা আই ডিভাইডেড বাই সাইন থিটা আর ইকুয়ালস টু কী হবে, সাইন থিটা আই ডিভাইডেড বাই সাইন থিটা আর ইকুয়ালস টু হবে μ2 ডিভাইডেড বাই μ1। এখন মিউটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, তাহলে এটা ইকুয়ালস টু কী হবে, ধ্রুবক। তাহলে মনে আছে আমাদের যে প্রতিসরণের দ্বিতীয় সূত্র যেটা ছিল যে আপতন কোণ এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটা ধ্রুব সংখ্যা, আপতন কোণ প্রতিসরণের সাইনের অনুপাত একটা কি সংখ্যা, ধ্রুব সংখ্যা। তাহলে এটি প্রতিসরণের ক্ষেত্রে স্নেলের সূত্র, প্রতিসরণের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রমাণিত। ওকে, বোঝা গেল? তাহলে এই সিম্পল ব্যাপারটার সাহায্যে আমরা ফার্মাটের নীতি থেকে প্রতিসরণের সূত্রটাও কি করে ফেললাম, প্রমাণ করে ফেললাম। আশা করি আপনারা এই পুরো জিনিসটা ক্লিয়ার হইতে পারছেন। ওকে, আল্লাহ হাফেজ।